আমরা এখন খুবই মজাদার একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে ভ্যান চিত্র। বলা হচ্ছে কোন সেটের উপাদানগুলোকে আয়ত, বৃত্তাকার ও উপবৃত্তাকার আবদ্ধ ক্ষেত্রের অন্তর্ভুক্ত করে যে চিত্র পাওয়া যায় তাকে ভ্যান চিত্র বলে। জন ভ্যান সর্বপ্রথম এমন চিত্র ব্যবহার করেন বলে জন ভ্যানের নাম অনুসারে একে বলা হয় ভ্যান চিত্র। অর্থাৎ এই যে ভ্যান চিত্র, এখানে আয়তক্ষেত্র দ্বারা সাধারণত সার্বিক সেট বোঝানো হয়। আমরা সার্বিক সেট তো জানি, আমরা পড়েছি না যে আলোচনাধীন সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটটিকে বলা হয় সার্বিক সেট। তো সার্বিক সেটকে মূলত আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করা হয় এবং বৃত্তাকার ও উপবৃত্তাকার ক্ষেত্র দ্বারা অন্যান্য সেটকে প্রকাশ করা হয়। তো আমরা এখন দেখব যে ভ্যান চিত্রের মাধ্যমে বিভিন্ন সেটকে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি। আমি এখানে কতগুলো ভ্যান চিত্র এঁকে রাখছি। যেমন প্রথম ভ্যান চিত্রতে আমি লিখে রাখছি যে এ ইউনিয়ন বি হবে গাঢ় অংশ। এটা মানে কি বুঝাইছি? এটার অর্থ হলো এই যে ভ্যান চিত্র আমি আঁকলাম, এখান থেকে আমি একটা নির্দিষ্ট অংশ কালার পেন দিয়ে আমি মার্ক করে রাখবো এবং ওই মার্ক করা অংশটি আমার বুঝাবে এ ইউনিয়ন বি। আমি আগেই বলেছিলাম ভ্যান চিত্রে সার্বিক সেটটিকে আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করা হয় এবং অন্যান্য সেটগুলোকে বৃত্তাকার বা উপবৃত্তাকার ক্ষেত্র দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে আমি এ এবং বি এই দুইটা সেটকে বৃত্তাকার ক্ষেত্র দিয়ে প্রকাশ করছি এবং আমি লিখেও রেখেছি যে আমার প্রথম বৃত্তটি হচ্ছে এ এবং দ্বিতীয় বৃত্তটি বি সেটকে নির্দেশ করে। এখন আমরা যখন এ ইউনিয়ন বি এর কথা চিন্তা করব, আমরা জানি যে এ ইউনিয়ন বি সেট বলতে বোঝায় এ সেট এবং বি সেট এই দুইটাতে যতগুলো উপাদান আছে সবগুলি উপাদানকে একত্র করলে যে সেট আমরা পাবো সেই সেটটাই আমাদের নির্দেশ করবে এ ইউনিয়ন বি। তাহলে আমরা বলতে পারি এ সেট এবং বি সেট এই দুই সেটের পুরো অংশটাই হবে এ ইউনিয়ন বি। তাহলে আমরা যদি সেটাকে মার্ক করি, অর্থাৎ আমি যে এ সেট এবং বি সেট আঁকলাম সেই এ সেট এবং বি সেট মিলে সম্পূর্ণ অংশটাই আমার নির্দেশ করবে এ ইউনিয়ন বি। এবং আমি এখানে ইউ লিখে রাখছি, অর্থাৎ ইউ মানে হচ্ছে, তো আমরা জানি যে ইউ মানে হচ্ছে সার্বিক সেট। তো আমি বুঝাচ্ছি যে এই সম্পূর্ণ আয়তক্ষেত্রটা হচ্ছে সার্বিক সেট। এরপর আমরা যে দ্বিতীয় ভ্যান চিত্রটা আঁকলাম তার নিচে আমি লিখে রাখছি যে এ ইন্টারসেকশন বি হবে গাঢ় অংশ, অর্থাৎ কালার করা অংশ। এখন আমরা জানি যে এ এবং বি সেটের মধ্যে যে অংশটা সাধারণ, অর্থাৎ এ এবং বি সেটের মধ্যে যেই উপাদানগুলি সাধারণ সেই উপাদানগুলোকে নিয়ে আমরা একটা সেট গঠন করলে সেটাই হবে আমাদের এ ইন্টারসেকশন বি। ঠিক একইভাবে আমরা যখন অংশের কথা চিন্তা করব তখন এ সেট এবং বি সেটের যে সাধারণ অংশ আমাদের থাকবে সেই অংশটি হবে আমাদের এ ইন্টারসেকশন বি সেট। তাহলে আমরা যে সবুজ রং দিয়ে যে অংশটুকু চিহ্নিত করলাম এই নির্দিষ্ট অংশটি হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এই নির্দিষ্ট অংশটি আমার এ এবং বি উভয় সেটের মধ্যেই আছে। তাহলে আমি বলতে পারি যে আমি সবুজ কালার দিয়ে যে অংশটুকু চিহ্নিত করলাম এটাই হচ্ছে আমাদের নির্ণেয় এ ইন্টারসেকশন বি সেট। এরপর আমি যে তৃতীয় ভ্যান চিত্রটি আঁকলাম তার নিচে আমি লিখে রাখছি যে এ বাদ বি হবে গাঢ় অংশ, অর্থাৎ এ থেকে বি কে বাদ দিলে যে অংশটুকু অবশিষ্ট থাকবে সেটাকে আমি বলছি এ বাদ বি এবং তাকেই আমি কালার পেন দিয়ে মার্ক করব। এ বাদ বি সেট নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখতাম যে বি সেটে এমন কোন উপাদান আছে কিনা যা এ সেটের মধ্যেও আছে। যদি থাকতো তাহলে আমরা ওই উপাদানটিকে এ সেট থেকে বাদ দিয়ে দিতাম এবং এই সেটের যে অবশিষ্ট উপাদান আছে সেগুলোকে নিয়ে একটা সেট গঠন করতাম এবং আমাদের সেই সেটটাই হতো এ বাদ বি সেট।
এবং এই ক্ষেত্রেও আমরা দেখব যে বি সেটের কোনো অংশ এ সেটের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আমরা ওই অংশটিকে এ সেট থেকে বাদ দিয়ে দিব এবং এ সেটের যে অবশিষ্ট অংশ থাকবে তাকে নিয়ে আমরা এ বাদ বি গঠন করব। এখানে আমি যে লাল অংশটুকু চিহ্নিত করে রাখলাম সেটা আমার এ বাদ বি কে চিহ্নিত করে। কেন? কারণ আমি মাত্রই বললাম যে এ বাদ বি নির্ণয় করার ক্ষেত্রে আমি দেখব যে বি এর কোনো অংশ এর মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি যে এই মাঝখানের এই অংশটুকু যা বি এর অংশ এমনকি তা এর মধ্যেও আছে, তাই আমরা এই অংশটুকুকে বাদ দিয়ে দিছি এবং যে অবশিষ্ট অংশ আছে তাকে আমি কালার করছি, অর্থাৎ আমার সেই অংশটুকুই এ বাদ বি কে নির্দেশ করে। 4 নম্বরে আমি যে ভ্যান চিত্রটি আঁকছি সেখানে আমি বলছি যে এ প্রাইম বা এ এর পূরক সেট হচ্ছে ঘাড় অংশ এবং আমরা জানি যে পূরক সেট সাধারণত হচ্ছে যে সার্বিক সেট থেকে ওই সেটটিকে বাদ দিলে অবশিষ্ট যে অংশ থাকে তাদের নিয়ে যে সেট গঠন করা হয় সেটাই হচ্ছে এ সেটের পূরক সেট। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার যে আয়তাকার ক্ষেত্রটা আছে এটা হচ্ছে সার্বিক সেট এবং আমি এর মাঝখানে যে বৃত্তাকার ক্ষেত্র আঁকলাম এটা হচ্ছে আমার এ সেট। তো আমি যদি এ সেটের পূরক সেট নির্ণয় করতে চাই তাহলে আমি এই সার্বিক সেটটা থেকে এ সেটের অংশটা বাদ দিয়ে দিব এবং যে অবশিষ্ট অংশ আমার থাকবে সে অবশিষ্ট অংশটি হবে আমাদের এ সেটের পূরক সেট। তাহলে আমি লাল রং দিয়ে যে অংশটুকু চিহ্নিত করে রাখলাম আমার সেই অংশটি হচ্ছে এ সেটের পূরক সেট। 5 নম্বরে আমি যে ভ্যান চিত্রটি এঁকে রাখলাম সেখানে আমি লিখে রাখছি যে এ ও বি পরস্পর নিশ্ছেদ সেট। আমরা জানি যে দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদানই না থাকে বা কোনো সাধারণ অংশ না থাকে তাহলে ওই দুটি সেটকে বলা হয় পরস্পর নিশ্ছেদ সেট। তাই আমি বলতে পারি আমি যে ভ্যান চিত্রটি আঁকলাম যেখানে এ ও বি দুটি সেট রয়েছে আমি বলতে পারি যে তারা পরস্পর নিশ্ছেদ সেট, কারণ এ এবং বি এই দুইটা সেটের মধ্যেই কোনো সাধারণ উপাদান বা সাধারণ অংশ নেই, তাই আমি বলতে পারি যে তারা পরস্পর নিশ্ছেদ সেট। এখন আমরা ভ্যান চিত্রের একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট জানবো। এখানে একটি ভ্যান চিত্র দেওয়া আছে এবং বিভিন্ন জিনিস নির্ণয় করতে বলা হয়েছে। তা আমরা এর আগে ভ্যান চিত্র সম্পর্কে ধারণা নিয়েছি, আমরা তখন জাস্ট ক্ষেত্রগুলো নিয়ে চিন্তা করেছি। এখন আমরা ওই ক্ষেত্রগুলোতে ভুক্তি অ্যাড করে দিছি। তো সাধারণত এভাবেই বোর্ড কোশ্চেন হয়ে থাকে। আমরা জানি ভ্যান চিত্রে আয়তক্ষেত্র দ্বারা সার্বিক সেট বোঝায় এবং বৃত্তাকার কিংবা উপবৃত্তাকার ক্ষেত্র দ্বারা অন্যান্য সেট বোঝায়। তো এখানে যেই বৃত্তাকার বা উপবৃত্তাকার সেট থাকে সে সেটগুলো কিন্তু ওই সার্বিক সেটের উপসেট। একই রকম ভাবে আমি যদি একটা সেট চিন্তা করি ই এবং ই সেটের মধ্যে যদি আমি একটা সেট অঙ্কন করি, লাল কালার দিয়ে আমি আরেকটা সেট অঙ্কন করলাম যাকে আমি বললাম সেটা হচ্ছে এফ। এই ভিতরের সেটটা হচ্ছে এফ এবং বাইরের এই বৃত্তাকার সেটটা হচ্ছে ই। এখান থেকে আমরা কি বুঝি? এখান থেকে আমরা বুঝি যে এফ সেটটা ই সেটের একটা উপসেট। ঠিক যেমন সার্বিক সেটের যে আয়তক্ষেত্র আছে তার মধ্যে আমরা যে সেটগুলো আঁকি ওগুলো হয় সার্বিক সেটের উপসেট। একই রকম ভাবে আমি যদি একটা বৃত্তাকার সেট অর্থাৎ সার্বিক সেট ছাড়া অন্য যে কোনো একটা সেট আমি আঁকি এবং ওই সেটের মধ্যে যদি আমি আরেকটা সেট আঁকি তাহলে ওই ভিতরের সেটটা বাইরের সেটটির উপসেট হবে। এখন আমাকে বলছে যে এই ভ্যান চিত্র থেকে এই সকল তথ্য বের করার জন্য। তো প্রথমে বলছে যে এ সেটটা নির্ণয় করার জন্য। এ সেট নির্ণয় করার জন্য আমি দেখব আমার যে ক্ষেত্রটা দ্বারা আমি এ সেটকে প্রকাশ করেছি ওই ক্ষেত্রের মধ্যে আমার কি কি ভুক্তি আছে। তা আমি দেখতে পাচ্ছি আমি যে বৃত্তাকার ক্ষেত্র দ্বারা এ সেটকে চিহ্নিত করেছি ওই বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে আমার 0, 1, 4, 7 এবং 9 এই উপাদানগুলি আছে। তাই আমি বলতে পারি যে আমার যে এ সেটটি হবে তার উপাদান হবে 0,
1 4 7 এবং 9। তো এই হচ্ছে আমাদের এ সেট। এখন আমি যদি বি সেটটা নির্ণয় করতে চাই, তাহলে একই রকম ভাবে আমি দেখব যে বি সেটের যে ক্ষেত্রটা আছে, যে বৃত্তাকার ক্ষেত্রটা আছে, ওই ক্ষেত্রের মধ্যে কি কি উপাদান আছে। জাস্ট ওই উপাদানগুলোকে নিয়ে যে সেটটা পাবো, ওই সেটটাই হবে আমাদের বি সেট। তো এই হচ্ছে আমাদের বি সেট। এখন আমরা সি সেট নির্ণয় করব। সি সেট নির্ণয় করার জন্য আমি দেখব যে আমার যেই বৃত্তাকার ক্ষেত্র দ্বারা আমি সি সেটটিকে প্রকাশ করেছি, ওই বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে কি কি উপাদান আছে। এখানে একটা জিনিস বলে রাখি যে আমি যখন সি সেট চিন্তা করব, তখন এই যে অন্য যতগুলো সেটের বর্ডারের মধ্যে আছে, আমি ওগুলোকে চিন্তা করব না। আমি জাস্ট চিন্তা করব সি সেটের বর্ডারের মধ্যে কি কি উপাদান আছে, এবং ওই উপাদানগুলোকে নিয়েই আমি কিন্তু সেট গঠন করব, এবং ওই সেটটাই হবে আমাদের সি সেট। তা আমি দেখতে পাচ্ছি যে সি সেটের যে বৃত্তাকার ক্ষেত্র আছে, সেখানে 0 3 6 8 এবং 9 এই উপাদানগুলো আছে। তা আমি যদি এই উপাদানগুলোকে নিয়ে সেট গঠন করি, তাহলে আমি সি সেট পেয়ে যাব। এরপরে আমাদেরকে বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি, বাট আমরা এটার আগে সার্বিক সেটটাকে লিখে ফেলি, যেহেতু আমরা জানি যে আয়তক্ষেত্রের মধ্যে যতগুলো উপাদান আছে, প্রত্যেকটি উপাদানকে নিয়ে গঠিত সেটই হবে আমার সার্বিক সেট। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা সেটের মধ্যে কিছু উপাদান আছে, আবার কিছু উপাদান এমনও আছে যে তিনটা সেটের মধ্যে নাই, কিন্তু এই আয়তক্ষেত্রটার মধ্যে আছে। এগুলো হচ্ছে সার্বিক সেট ইউ এর উপাদান। তাহলে আমরা যখন সার্বিক সেটটাকে নির্ণয় করব, তখন আমরা চিন্তা করবো যে জাস্ট এই আয়তক্ষেত্রের মধ্যে কি কি আছে। তাই আমরা যখন এই সার্বিক সেটটাকে লিখব, তখন এই সকল উপাদান মিলে একটা সেট গঠন করব, যা হবে সার্বিক সেট। তো এই হচ্ছে আমাদের প্রদত্ত সার্বিক সেট, যার উপাদানগুলি হবে এই আয়তক্ষেত্রের মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান। এরপরে আমাদের এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা একটু আগে দেখছি যে এ ইন্টারসেকশন বি, ওইটা আমরা এরিয়া দিয়ে দেখেছি, ওই একই জিনিস, জাস্ট ওই জায়গায় শুধু ভুক্তি আছে। তো আমরা দেখেছিলাম যে এ ইন্টারসেকশন বি হচ্ছে এ এবং বি এই দুইটা ক্ষেত্রের যে কমন অংশ, তাকে আমরা এ ইন্টারসেকশন বি বলছি। তো এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব এ এবং বি এই দুইটা সেটের যে কমন অংশ, ওই কমন অংশতে কি কি উপাদান আছে। জাস্ট ওই উপাদানগুলোকে নিয়ে আমি যে সেটটা গঠন করব, আমার ওই সেটটাই হবে এ ইন্টারসেকশন বি। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার যে এ এর যে বৃত্তাকার ক্ষেত্রটা আছে এ সেটের, এবং আমার যে বি সেটের বৃত্তাকার ক্ষেত্র আছে, এই দুইটা সেটের বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে একটা কমন অংশ আছে। সেটা হচ্ছে আমি এই সি সেটের বর্ডারটাকে চিন্তা করব না, জাস্ট আমি চিন্তা করব আমার এ এবং বি এই দুইটার যে কমন অংশ, অর্থাৎ এই দুইটার মধ্যে যতটুকু অংশ আছে ওইটাকে চিন্তা করব, ওই সি সেটটাকে কিন্তু আমরা চিন্তা করব না। যেমন আমি যদি এটাকে লাল কালার দিয়ে দেখাতে চাই, সেটা হচ্ছে আমার এই অংশটুকু, এই অংশটুকু। দেখো এই অংশটুকু কিন্তু এ সেটের এবং বি সেটের মধ্যে আছে। এখানে আমি সি এর বর্ডারটাকে চিন্তা করিনি, আমি জাস্ট দেখছি যে এ এর বর্ডার কোথায়, বি এর বর্ডার কোথায়, এবং এই দুই বর্ডারের মাঝখানে যে কমন অংশটুকু আছে, ওই অংশটুকুতে কি কি উপাদান আছে। জাস্ট আমি এই জিনিসগুলোকেই খেয়াল করছি। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমি মার্ক করে দিলাম, এই অংশতে আমার 0 এবং 7 এই দুইটা উপাদান আছে। তাই আমাদের যে এ ইন্টারসেকশন বি, সেটা হবে ওই দুটো উপাদানকে নিয়ে গঠিত সেট। এরপর আমাদের বি ইন্টারসেকশন সি বা বি ছেদ সি সেট নির্ণয় করতে বলা হয়েছে এই ভ্যান চিত্রটা থেকে। তো এই ক্ষেত্রে আমরা কি দেখব যে বি সেটের যে ক্ষেত্র এবং সি সেটের যে ক্ষেত্র, এই দুইটা ক্ষেত্রের যে অংশটুকু কমন আছে,
ওই অংশটুকুতে কি কি উপাদান আছে, আমরা ওই উপাদানগুলোকে নিয়ে একটা সেট গঠন করব, তাহলেই আমরা বি ইন্টারসেকশন সি বা বি ছেদ সি পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আমরা এ সেটের যে বর্ডার আছে এটাকে চিন্তা করব না, অর্থাৎ আমরা কোন অংশটাকে চিন্তা করব, আমাদের যে বি সেটটা আছে এবং যে সি সেটটা আছে এই দুইটা সেটের যে কমন অংশ, অর্থাৎ এই দুইটা সেটের যে ক্ষেত্র এদের যে কমন অংশ ওইটাকে আমরা ইন্ডিকেট করব এবং ওই অংশে কি কি উপাদান আছে সেটা আমরা মার্ক করব। ওই উপাদানগুলোকে নিয়ে আমরা যে সেটটা পাবো সেটাই হচ্ছে আমাদের বি ইন্টারসেকশন সি সেট। এখন আমরা যে মার্ক করা অংশটি দেখতে পাচ্ছি, এই মার্ক করা অংশটি হচ্ছে আমাদের বি সেট এবং সি সেট এই দুইটা সেটের কমন পার্ট, এবং এই কমন পার্টে যে সকল উপাদান আছে সেই উপাদানগুলোকে নিয়ে আমি যে সেটটা পাবো সেই সেটটাই হবে আমাদের বি ইন্টারসেকশন সি বা বি ছেদ সি সেট। আমি এখানে দেখতে পাচ্ছি যে এই কমন পার্টটিতে দুইটা উপাদান আছে 0 এবং 8। তো এই দুইটা উপাদানকে নিয়ে আমি যে সেটটা পাবো তাই হবে আমাদের নির্ণয় বি ইন্টারসেকশন সি সেট। এরপর আমাদের কাছে চাওয়া হয়েছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সেট। এখন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সেট বলতে আমরা কি বুঝি, আমরা বুঝি যে এ বি এবং সি এই তিনটা সেটের মধ্যে যে কমন পার্টটা আছে ওইটাই হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সেট। তো আমরা এখানে ভ্যানচিত্র থেকেই দেখতে পাচ্ছি যে আমাদের এই অংশটুকু তিনটা সেটের মধ্যেই আছে। আমি জাস্ট মার্ক করে দিলে জিনিসটা আরেকটু বুঝতে সহজ হবে। এখানে যে মার্ক করা অংশটি আমার আছে ওই অংশটি হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, যেখানে আমার একটি উপাদান আছে এবং সেই উপাদান হচ্ছে 0। তো এই 0 উপাদানটাকে নিয়ে আমি যে সেটটা পাবো সেই সেটটি হবে আমাদের প্রদত্ত এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সেট। এরপরে আমাদের কাছে চাওয়া হয়েছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সেট। আমরা জানি যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বলতে বোঝায় এ বি এবং সি এই তিনটা সেটের মধ্যে যতগুলো উপাদান আছে প্রত্যেককে নিয়ে গঠিত সেট। আমি এখানে দেখতে পাচ্ছি যে এ বি এবং সি এই তিনটা সেটে এই সকল উপাদান আছে। এখন যদি আমি এই সকল উপাদানকে নিয়ে একটা সেট গঠন করি তাহলে আমি পেয়ে যাব এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সেট। বা আমি ভ্যানচিত্র থেকেও দেখতে পারি যে এই তিনটা সেটের টোটাল কি কি উপাদান আছে, ওই তিনটা সেটে টোটাল যে উপাদানগুলি আছে সেই উপাদানগুলোকে নিয়ে গঠিত সেটি হবে আমাদের এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তো এই ছিল আমাদের এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সেট। এরপরে আমাদের যে সেট নির্ণয় করতে বলা হয়েছে সেটা হচ্ছে এ বাদ বি। এ বাদ বি সেট বলতে আমরা বুঝি যে বি সেটের যে সকল উপাদান এ সেটের মধ্যে আছে আমরা ওগুলাকে এ সেট থেকে বাদ দিয়ে দিব এবং যে অবশিষ্ট উপাদান আছে সেগুলোকে নিয়ে একটা সেট গঠন করব, আর সেটাই হবে আমাদের এ বাদ বি সেট। এই ভ্যানচিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে বি সেটের যে সকল উপাদান এ সেটের মধ্যে আছে তা হচ্ছে 0 এবং 7। এখানে একটা জিনিস বলে রাখি যে বি সেটের যে সকল উপাদান এ সেটের মধ্যে আছে সেগুলা কি, সেগুলো আসলে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এবং বি সেটের যে উপাদানগুলি কমন আছে ওগুলাই তো আসলে বি সেটের এমন কিছু উপাদান যা এর মধ্যেও আছে। তো এটা না বুঝলেও চলবে, জাস্ট আমি বলে রাখলাম যে বি সেটের যে সকল উপাদান এ সেটের মধ্যে আছে ওই সকল উপাদান কিন্তু এ ইন্টারসেকশন বি এর উপাদানগুলাই। তো এটা যদি তোমরা নাও বুঝো জাস্ট এটা বুঝে নাও যে বি সেটের দুটি উপাদান 0 এবং 7 এ সেটের মধ্যেও আছে। তো এ সেট থেকে আমরা ওই অংশটুকুকে বাদ দিয়ে দিব, অর্থাৎ ওই অংশে যে ভুক্তিগুলো আছে ওগুলোকে বাদ দিয়ে দিব এবং যে অবশিষ্ট অংশ আছে তাতে যে ভুক্তিগুলো আছে অর্থাৎ বাকি যে উপাদানগুলি আছে তাদের নিয়ে আমরা যে সেটটা পাবো ওই সেটটাই হচ্ছে আমাদের এ বাদ বি। তাহলে আমার এ বাদ বি সেটটা হবে জাস্ট এ সেট থেকে ওই দুইটা উপাদান আমরা বাদ দিয়ে দিব। তো ওই দুইটা উপাদানকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমরা যে সেটটা পাবো 1 4 এবং 9, এবং এটাই হচ্ছে আমাদের নির্ণয় এ বাদ বি সেট।
এরপর আমাদের কাছে বি বাদ সি সেট চাওয়া হয়েছে। তো বি বাদ সি এর ক্ষেত্রে যে জিনিসটা আমরা জানি যে সি সেটের যে সকল উপাদান বি সেটের মধ্যে আছে আমরা বি সেট থেকে ওই উপাদানগুলোকে বাদ দিয়ে দিব এবং অবশিষ্ট যে উপাদান আছে সেগুলোকে নিয়ে আমরা সেট গঠন করব। আমরা দেখতে পাচ্ছি যে সি সেটের দুটি উপাদান 0 এবং 8 এইটা কিন্তু বি সেটের মধ্যেও আছে। তো এই দুটো উপাদানকে আমরা বাদ দিয়ে বি সেটের যে অবশিষ্ট উপাদানগুলি আছে 2, 5 এবং 7 এগুলোকে নিয়ে আমি যে সেটটা পাবো তাই হবে আমাদের বি বাদ সি সেট। তো এই হচ্ছে আমাদের বি বাদ সি সেট। এরপর আমরা এ প্রাইম নির্ণয় করব। এ প্রাইম বলতে আমরা জানি যে ইউ মাইনাস এ। আমরা যে ইউ সেটটা পাইছি তার থেকে আমরা যে এ সেটটা পাইছি ওইটাকে বাদ দিয়ে দিলে যে সেটটা পাবো সেটাই হচ্ছে এ সেটের পূরক সেট বা ইউ মাইনাস এ বা এ প্রাইম। তো এই হচ্ছে আমাদের এ সেটের পূরক সেট বা এ প্রাইম, যেখানে সার্বিক সেটের যে সকল উপাদান আছে তার থেকে আমরা জাস্ট এ সেটের উপাদানগুলোকে বাদ দিয়ে দিব, তাহলে আমরা পেয়ে যাব ইউ মাইনাস এ বা এ সেটের পূরক সেট।